নমস্কার বন্ধুরা, আগামীকালকে তোমাদের কলকাতা পুলিশের তরফ থেকে যে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হচ্ছে তার এক্সামিনেশন রয়েছে। তার জন্য আজকের এই ভিডিওটাই লাস্ট সেই এক্সামিনেশনটার জন্য। যদিও আমরা খুব কম সময় পেয়েছি, তবু এই কম সময়ের মধ্যে আমি আমার কাজের ফাঁকে তোমাদের জন্য চেষ্টা করেছি যতগুলি প্রশ্ন সম্ভব বা যে সমস্ত কনসেপ্টগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা সম্ভব সেগুলি করার চেষ্টা করেছি এবং তোমাদের মতামত পজিটিভলি গ্রহণ করে আমরা ডিসকাশন করেছি। তবে একটা ভালো বিষয় যে আমরা এই কদিনে যেটুকুই আলোচনা করি না কেন, আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন হতে চলেছে তার জন্য কিন্তু একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটি তোমাদের চ্যানেলের মতো করেই তোমরা আমাকে সাজেস্ট করো, আমরা সবাই একসঙ্গে ডিসকাস করে কিন্তু এগোনো যাবে। এরকম নয় যে আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি বা এরকম কিছু নয়, তোমাদের যে জিনিস জানার সেটা অবশ্যই তোমরা জানাবে এবং আমিও তোমাদের সঙ্গে এই ইউটিউব ভিডিও মারফত ইন্টারাক্ট করব। তো আর বেশি লম্বা আর করছি না ইন্ট্রোডাকশন। তো আজকের এই ভিডিওতে আমরা আগামী দিনের ডেটা এন্ট্রি অপারেটর এক্সামিনেশনের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য কোয়েশ্চেনগুলো খুব সংক্ষেপে আলোচনা করব। এই ভিডিওটাতে কিন্তু আমরা আনসারগুলো বা অন্য অপশানগুলোর কোনো রকম এক্সপ্লেনেশন দেবো না, শুধুমাত্র এই ভিডিওটার জন্যই, যেহেতু আমাদের হাতে একটু সময় কম রয়েছে তাই। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ নন ভোলাটাইল মেমোরি। তাহলে নন ভোলাটাইল মেমোরির উদাহরণ কোনটি? নন ভোলাটাইল মেমোরির উদাহরণ হচ্ছে রম, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি কেন? নন ভোলাটাইল মেমোরি মানে যে মেমোরি ভুলে যায় না কোনো কিছু, ঠিক আছে। আর রিড অনলি মেমোরি আমরা আগেও আলোচনা করেছিলাম, যেরকম ফোনে আমাদের যখন রম থাকে সেই রমের মধ্যে যেরকম সেটিংস, ফোনের সেটিংসে যে সেটিংস শব্দটা লেখা থাকে বা তার মধ্যে যে টোন সেটিংস বা ডিসপ্লে সেটিংস, এগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো এই লেখাগুলো তুমি কোনোভাবে ডিলিট করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না, সেগুলো শুধুমাত্র পড়া যায়। রিড অনলি মেমোরি। ফোন বা আমাদের ডিভাইস যদি সুইচ অফ করে দেওয়া হয় তারপর আবার অন করা হয় তাহলেও এই লেখাগুলো ডিলিট হয় না, তাই এগুলো পার্মানেন্ট বা নন ভোলাটাইল মেমোরি। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, অন্য অপশনগুলো নিয়ে আর এলাবোরেট করছি না, এগুলো হবে না উত্তর। তারপরের প্রশ্নে চলে যাই। তারপরের প্রশ্নে বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইউনিট অফ মেজারমেন্ট ইউজড ইন কম্পিউটার সিস্টেম। অর্থাৎ কম্পিউটার সিস্টেমে কোনো কিছু মেজার করার জন্য যে ইউনিট ব্যবহার করা হয়, পরিমাপ করার জন্য আর কি, যে একক আমরা ইউজ করি। যেরকম হাইট মাপার জন্য আমরা সেন্টিমিটার বা মিলিমিটার এই সমস্ত বা ইঞ্চ এই সমস্ত ইউনিট ব্যবহার করে থাকি, ওয়েট মাপার জন্য কিলোগ্রাম, গ্রাম, তেমনি কম্পিউটারের সমস্ত তথ্য স্টোর করার জন্য কিন্তু একটি ইউনিটের প্রয়োজন হয়। তো সেই ইউনিটগুলো হলো বাইট, এটা সঠিক আছে, মেগাবাইটও সঠিক, গিগাবাইটও সঠিক, অর্থাৎ অল অফ অ্যাবভ এখানে সঠিক উত্তর হবে। এবার বন্ধুরা এখান থেকে কিন্তু একটি না একটি প্রশ্ন আসলেও আসতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোন ইউনিট সবথেকে ছোট, কোন ইউনিট সবথেকে বড়, এরকমভাবে দিয়ে দিতে পারে। সবথেকে ছোট তো বিট হয়, তারপরে বাইট থাকে, এর আগেও আছে নিবল আছে, নিবল, বিট, বাইট, তারপরে কিলোবাইট, এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে মেগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এবং এইভাবে একদম হায়েস্ট যেই ইউনিটটা আছে সেই ইউনিটটার নাম হচ্ছে ইয়োট্টাবাইট। এভাবে তোমরা কিন্তু এই চার্টগুলো অবশ্যই দেখে যাবে। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন দিলেও দিতে পারে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি, হুইচ কমান্ড ইজ ইউজ টু কপি ফাইলস। তার ফাইল কপি করার জন্য কোন কমান্ডটা আমরা ইউজ করি? অবশ্যই কপি ইউজ করি, ডিস্ক কপি নয়, টাইপ নয়, অল অফ দিস হবে না, কপিটাই সঠিক আনসার। তারপরের প্রশ্নে চলে যাই। বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ আইওটি। আইওটির মৌলিক উপাদান কী? ঠিক আছে, মৌলিক উপাদান কী? তো আইওটির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে, ইন্টারনেট পুরোটা লিখছি না, অফ থিংস। তা এর মৌলিক উপাদান কি? এর মৌলিক উপাদান কিছু না, এইটা মানে ইন্টারনেটের সঙ্গে কোন কোন জিনিস কানেক্ট থাকে, অর্থাৎ কানেক্টিভিটি কী কানেক্ট থাকে, সেন্সর কানেক্ট থাকতে পারে, কীভাবে ডেটা প্রসেস হচ্ছে সেটা কানেক্ট থাকতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু ইন্টারনেট অফ থিংসের অন্তর্গত। সুতরাং এখানে প্রত্যেকটা অপশনই এর অন্তর্গত, অল অফ দিস হচ্ছে সঠিক আনসার। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। বন্ধুরা এই যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করছি এবং গত দিনগুলিতে যে সমস্ত কম্পিউটারের কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিলাম, প্রত্যেকটি কোয়েশ্চেনই কিন্তু কোনো না কোনো এক্সামিনেশনে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার কোনো না কোনো এক্সামিনেশনেই এসছে। সেই সমস্ত কোয়েশ্চেনই কিন্তু আমরা আলোচনা করছি। এখানে কোনো কোয়েশ্চেন সেই জন্য একটু সময় লেগে যাচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, একটা বেসিক কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই আছে, খুব হাই লেভেলও নয়, খুব লো লেভেলও নয়। তারপরে প্রশ্ন, হুইচ ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং কম্পিউটারাইজড স্প্রেডশিট। স্প্রেডশিট মানে এক্সেল, বুঝতে পারবে এটা, সবসময় মনে রাখবে স্প্রেডশিট কথাটা যদি থাকে তাহলে এক্সেলের কথা বলছে, আর স্লাইডের কথা যদি মেনশন করা থাকে তাহলে বুঝবে যে পাওয়ার পয়েন্টের কথা বলছে সেই প্রশ্নতে, ঠিক আছে। তো এখানে বলেছে, হুইচ ইজ নট অ্যাডভান্টেজ অফ ইউজিং কম্পিউটারাইজ স্প্রেডশিট। কোনটা অ্যাডভান্টেজ? নট, হ্যাঁ, অ্যাডভান্টেজ নয়, সুবিধা পাবো না স্প্রেডশিটে। ফ্লেক্সিবিলিটি মুভিং এন্ট্রিজ,
স্পিড ক্যালকুলেশন দেখো এক্সেলে আমরা অবশ্যই একটা মুভিং এন্ট্রিজ এটা একটা কিছু তথ্য দেওয়ার জন্য একটা ফ্লেক্সিবিলিটি অবশ্যই এখানে আমরা পাই। স্পিড অফ ক্যালকুলেশন যোগ বিয়োগ করতে একটা স্পিড, এটাও একটা আমরা অ্যাডভান্টেজ পাই, নট বলেছে কিন্তু, সুতরাং সেটা উত্তর হবে। অ্যাবিলিটি টু জেনারেট টেবিলস খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, এটাও মানে অ্যাবিলিটি রয়েছে এক্সেলের, সুতরাং এটাও ঠিক আছে। কস্ট অফ ইনিশিয়াল সেটআপে কোনো কিছু ইনিশিয়াল সেটআপে বা এক্সেল ইনিশিয়াল সেটআপে টাকা লাগে, এটা ভুল, সুতরাং সঠিক আনসার হচ্ছে 4। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, আর এক্সপ্লেনেশন কিছু দিচ্ছি না। পরের প্রশ্নে বলেছে টু সিলেক্ট সেভারাল সেলস, অনেকগুলো সেলসকে তুমি সিলেক্ট করলে, অর রেঞ্জেস বা একটা রেঞ্জকে তুমি সিলেক্ট করলে, দ্যাট আর নট টাচিং ইচ আদার, যেটা একে অপরের সঙ্গে টাচ করে নেই, তাহলে তুমি কীভাবে সেটাকে সিলেক্ট করবে? হোল্ড ডাউন দ্য কন্ট্রোল কি, হোল্ড ডাউন দ্য শিফট কি, হোল্ড ডাউন দ্য অল্ট কি, কন্ট্রোল প্লাস শিফট কি। দেখো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। ধরো এক্সেলে এখানে আমি একটু করে দেখাচ্ছি। ধরো এই সেল থেকে তুমি এই সেল পর্যন্ত সিলেক্ট করবে, তাহলে কীভাবে সিলেক্ট করবে? তুমি মাউসে ক্লিক করলে, ড্র্যাগ করলে এই পর্যন্ত, তাহলে সিলেক্ট হয়ে গেল। কিন্তু এখানে সেটা বলেনি, এখানে বলেছে নট টাচিং ইচ আদার। যদি এই সেলটা নিচেরটাই দেখাই, এই সেলটাকে বলেছে, তারপরে বলেছে এই সেলটাকে, তারপরে এই সেল, তারপরে এই সেল, তারপরে এই সেল, এই কটা সেল বলেছে সিলেক্ট করতে, তাহলে মাঝে এই দুটো সেল সিলেক্ট করা যাবে না। তখন কীভাবে করবে? তখন কন্ট্রোল কি প্রেস করে ধরে রাখবে, ধরে মাউস দিয়ে এখানে একবার ক্লিক করবে, এখানে একবার ক্লিক করবে, এই দুটো ড্র্যাগ করে নিলে, মানে এখান থেকে একসঙ্গে সিলেক্ট করে নিলে, তারপরে আবার এখানে ক্লিক করলে, বা এখানে এক এক করে ক্লিক করতে পারো। এভাবে একবারে কিন্তু সিলেক্ট করা যায়, এক এক করে সিলেক্ট করা যায়, ঠিক আছে, অনেকগুলো সেল। তো এই আনসারটা হবে অপশান এ, 6-এর। তারপরের প্রশ্ন বলছে হুইচ of the following are selected in PowerPoint to play a PowerPoint slideshow, PowerPoint slideshow for previewing দেখার জন্য তুমি কোন অপশন ক্লিক করবে? তাহলে আমি ভিউতে ক্লিক করবো, এখানে সবগুলোতে ভিউ আছে, তারপরে স্লাইড শোতে ক্লিক করবো, অর্থাৎ অপশন 3 ভিউতে ক্লিক করবো, তারপরে স্লাইড শোতে ক্লিক করবো, তাহলে এই পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনটা আমাদের স্ক্রিনে শো হবে বা চলতে শুরু করবে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ইউজড ইন MS PowerPoint ইন অর্ডার টু সি অল দ্য স্লাইডস অন ওয়ান স্ক্রিন। তাহলে কি বলেছে যে পাওয়ার পয়েন্টে সমস্ত স্লাইড একসাথে দেখার জন্য আমরা কোন অপশন ব্যবহার করতে পারি? সবগুলো আমরা একসঙ্গে দেখতে পারবো, তার জন্য অবশ্যই আমাদের ভিউ স্লাইড শর্টার, এটা মনে রাখবে, স্লাইড শর্টার ক্লিক করলে আমরা সব স্লাইডগুলো কিন্তু একসঙ্গে দেখতে পাবো। তাহলে 8-এর এ। এক্সপ্লেনেশন আর দিচ্ছি না বাকি অপশনগুলোর। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রপার্টি অফ ফাইবার অপটিক কেবলিং। ঠিক আছে, এর মধ্যে কোনটা ফাইবার অপটিক কেবিলের বৈশিষ্ট্য নয়? এবার একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো প্রশ্ন পড়তে গিয়ে, আমি আগে প্রশ্নটা কমপ্লিট করি। তা এখানে বলেছে কোনটা বৈশিষ্ট্য নয় ফাইবার অপটিক কেবলিংয়ের। এটা হচ্ছে, দেখো প্রথম অপশন কী বলেছে, ট্রান্সমিটস অ্যাট ফাস্টার স্পিড দেন কপার কেবলিং। অবশ্যই এটা ঠিক, ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি ডেটা পাঠাতে পারে কপার কেবল থেকে। আচ্ছা, তারপরে বলেছে ইজিয়ার টু ক্যাপচার আ সিগন্যাল, খুব সহজে একটা সিগন্যালকে ক্যাপচার করে ফ্রম দেন কপার কেবলিং, কপার কেবল থেকে খুব তাড়াতাড়ি ক্যাপচার করে। এটা ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ কপার কেবল এর থেকে কিন্তু দ্রুত কোনো সিগন্যাল কিন্তু ক্যাচ করতে পারে। তো এটা আমি অপশানে এখন আপাতত রাখছি না, এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা ঠিক আছে তথ্যটা, এই তথ্যটা এখনও ডাউট আছে। তারপরে অপশন চলে যাচ্ছে ভেরি রেজিস্ট্যান্স টু ইন্টারফারেন্স। তো দেখো এটা ঠিক আছে, রেজিস্ট্যান্স তো বটেই। এছাড়া ক্যারি সিগন্যাল অ্যাজ লাইট ওয়েভস, একদম ঠিক, এটা লাইট ওয়েভসের মাধ্যমে কিন্তু ডেটা ট্রান্সফার করে খুব ফাস্ট, ওই জন্য ডেটা যায়। তো এখানে অপশন এটাই ভুল আছে, ইজ নট এ প্রপার্টি অফ ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল কী বলো তো বন্ধুরা? দেখো কপার অপটিক কেবল কী হয়, তুমি একটা ডেটা বা তথ্য এখান থেকে যখন পাঠাচ্ছ, তো সেটা কপার যে তার হয়, তামার যে তার হয়, সেই তামার তারের মাধ্যমে একটা জায়গা থেকে অন্য জায়গায় আমরা পাঠাই। তো এখানে দেখা গেলো তুমি যখন পাঠালে তো একটু ফ্র্যাকশনাল সেকেন্ডের সময় লাগে, কিন্তু এই ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কী হয়, এটা আলোর মাধ্যমে যায়, আলোর স্পিড তোমরা জানো, তো আলোর স্পিড অত্যন্ত দ্রুত, তাই খুব ফাস্ট কোনো ডেটা এখান থেকে এখানে আমরা ট্রান্সফার করতে পারি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। বর্তমানে এই ফাইবার অপটিক কেবলই কিন্তু সর্বস্তরেই ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে ইন্টারনেটের জগতে, যে জন্য আমরা তো ফাস্ট কোনো খেলা বা কিছু সমস্ত কিছু দেখতে পারি। লাইটের স্পিডে আমরা সমস্ত কিছু তথ্য একটি জায়গা থেকে একটি জায়গায় আমি পেয়ে যাই, অর্থাৎ লাইট সিগন্যালের মাধ্যমেই কিন্তু এই সমস্ত তথ্য ট্রান্সফার করা হয়। এইবার একটি প্রশ্ন, এই কথা তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখো আমরা এই কদিনে যে কটি তথ্য আলোচনা করলাম, সমস্ত কিছু তথ্য তো কমপ্লিট করতে পারিনি, তার মধ্যে কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু টপিক খুব ইম্পর্টেন্ট ছিল, সেগুলো অবশ্যই তোমরা লাস্ট নাইটে বা আগামীকালকে পরীক্ষা দিতে যাওয়ার সময় একবার দেখে নেবে। সেগুলো হলো ফুল ফর্মসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, যেরকম HTML হতে পারে বা PPT হতে পারে, PDF হতে পারে, এই সমস্ত যে সমস্ত ফুল ফর্মগুলো সাধারণত হয়ে থাকে সেগুলি অবশ্যই দেখে নেবে। আমি কিছু PDF এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা অবশ্যই দেখে নিও। সেগুলো ছাড়া শর্টকাট কীগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, সেখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু দিলেও দিতে পারে, যেরকম কপির শর্টকাট কী, Ctrl+C, আবার পেস্ট বা আনডু বা কাট, এই সমস্ত শর্টকাট কীগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। তার সঙ্গে বিভিন্ন গেটগুলো থাকে, যেমন NAND, AND, OR গেট, এই সমস্ত গেটগুলো একটু আলোচনা করা উচিত ছিল, যদিও আমরা সময়ের জন্য করতে পারলাম না। তবে অসুবিধা নেই, আগামী দিনের পরীক্ষা আমাদের
আরও ভালো হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের, কারণ আমরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবো, কারণ আমরা অলরেডি অনেকটা এগিয়ে গেছি। তারপরের প্রশ্নে চলে যাই। হোয়াট ডাজ ফাইবার ইউজ টু ট্রান্সমিট ডেটা? বলছে ফাইবার কোন মাধ্যমে ডেটা প্রেরণ করে? তাহলে এটা আমরা একটু আগেই আলোচনা করলাম যে ফাইবার লাইটের মাধ্যমে কিন্তু, মানে ফাইবার কেবল যেগুলো লাইটের মাধ্যমে কিন্তু ডেটা ট্রান্সফার করে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। টু কাট দ্য সিলেক্টেড টেক্সট দিস কিজ শুড বি প্রেসড। তাহলে কোনো কিছু কাট করার জন্য কোন শর্টকাট কি ইউজ করবো? এক্ষুনি শর্টকাট কির কথা বলছিলাম, তো কন্ট্রোল প্লাস এক্স আমরা ইউজ করে কাট করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপি, কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট, আর কন্ট্রোল প্লাস ডিতে হচ্ছে বুকমার্ক হয় ওয়েব পেজে, আর এক্সেলে কিন্তু ওই ওপরের সেল থেকে নিচের সেলে পেস্ট হয়। এই পেস্টের কাজ একরকম, ওয়ান কাইন্ড অফ পেস্টের কাজ এটা করে, এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। বলছে ইট ইজ দ্য অ্যাবিউজ অফ মেসেজিং সিস্টেমস টু সেন্ড আনসলিসিটেড বাল্ক মেসেজেস ইন দ্য ফর্ম অফ ইমেল। তার মানে কি বলছে, মেলের মধ্যে তুমি যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বার্তা পাঠাও মেসেজিং সিস্টেমকে, বলছে কি বলে, ঠিক আছে। তো ইমেলের মাধ্যমে তুমি অনিচ্ছাকৃতভাবে কোনো একটা মেসেজ তুমি পাঠালে, বার্তা পাঠালে, সেটাকে কি বলা হচ্ছে, মানে কোনো আনসলিসিটেড বাল্ক মেসেজ তুমি করলে, তাহলে সেটাকে কি বলছে? তো সেটা হচ্ছে এক ধরনের স্প্যাম, ঠিক আছে। আমরা বলি না স্প্যাম হয়ে গেছে, ইমেলের মধ্যে চলে আসে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। বলছে ড্যাশ ইজ এ সফটওয়্যার দ্যাট ইজ ডিজাইনড টু প্রিভেন্ট, ডিটেক্ট অ্যান্ড রিমুভ ভাইরাস। বলছে কোন সফটওয়্যার ইউজ করে তুমি ভাইরাসকে আটকাতে পারো, ডিটেক্ট করতে পারো বা শনাক্ত করতে পারো এবং ডিলিট করতে পারো। এদের মধ্যে কোন সফটওয়্যার তুমি ইউজ করতে পারো? পাসওয়ার্ড তো হবেই না, অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমি ইউজ করতে পারি অবশ্যই। আচ্ছা, ফায়ারওয়াল, ডিজিটাল সার্টিফিকেট নয়। তারপরে প্রশ্নে চলে যায়। বলছে দ্য সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস ক্যান অনলি স্টোর ডেটা। তাহলে সেকেন্ডারি যে স্টোরেজগুলো হয় সে কী করছে, অনলি ডেটা সংরক্ষিত করতে পারে, বাট দে ক্যান নট পারফর্ম, কিন্তু তারা পারফর্ম করতে পারে না। বলছে অ্যারিথমেটিক অপারেশন, ফেচ অপারেশন, লজিক অপারেশন, অল অফ অ্যাবভ। দেখো এখানে অ্যাকচুয়ালি প্রশ্ন বলেছে যে সেকেন্ডারি স্টোরেজ যে ডিভাইসগুলো হয়, স্টোরেজ মানে ধরো হার্ড ডিস্ক হতে পারে বা পেন ড্রাইভ হতে পারে, এই ডিভাইসগুলো কী করছে, শুধুমাত্র স্টোর করে রাখছে ডেটা, বাট দে ক্যান নট পারফর্ম, কিন্তু তারা এদের মধ্যে নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন পারফর্মটা তারা করতে পারে না। তাহলে তারা অ্যারিথমেটিক অপারেশন করতে পারে না, এটাও করতে পারে না। অপারেশন ফেচ করতে পারে না। লজিক অপারেশন করতে পারে, এটাও পারে না। সুতরাং তারা কোনোটাই পারে না স্টোরেজ সেভ করে রাখা ছাড়া। তারপরের প্রশ্নে চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য টাইপস অফ কিউআর কোড। বলছে কিউআর কোড এর মধ্যে কোন ধরনের, ঠিক আছে। কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য টাইপস অফ কিউআর কোড। আচ্ছা, কিউআর কোডের টাইপ কী, ধরন কী? তাহলে এটা স্ট্যাটিকও কিউআর কোড হয়, ডাইনামিক কিউআর কোড হয়, বোথ। কিউআর কোড দুরকমই হয়, স্ট্যাটিক এবং ডাইনামিক, সুতরাং এটা আনসার। তারপরেটাই চলে যাই। বলছে ইন কম্পিউটার সায়েন্স বাই ইনফরমেশন উই মিন। কম্পিউটার সায়েন্সে তথ্য বলতে আমরা কী বুঝি আর কি? দেখো ইনফরমেশন যখন কোনো কিছু প্রসেস করা হচ্ছে, হ্যাঁ, কোনো ডেটাকে, সেটাই হচ্ছে ইনফরমেশন, এটা তোমরা মনে রাখবে। ইনফরমেশন হচ্ছে ডেটার প্রসেসিং রূপ। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে ডেল কমান্ড ইজ ইউজ টু। ডেল কমান্ড আমরা কী জন্য ব্যবহার করি? তো ডেল কমান্ড সাধারণত খুব সহজ, আমরা ডিলিট করতে ব্যবহার করি। ডেল কিও থাকে আমাদের কিবোর্ডে, আমরা কিছু ডিলিট করতে ব্যবহার করি। তারপরে প্রশ্ন বলছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপ বাই। এটা কে ডেভেলপ করেছিল? এটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সি প্লাস প্লাস ডেভেলপ করেছিলেন কিন্তু জার্নে স্টোরস্ট্রুপ। এটা মনে রাখবে, জার্নে স্টোরস্ট্রুপ। তারপরে প্রশ্ন বলছে দ্য বার হুইচ শোজ ইউ কারেন্ট স্ট্যাটাস ইন দ্য ডকুমেন্ট ইজ কল্ড। তাহলে ডকুমেন্ট ফাইলে একটা যে বার দেখা যায়, সে বারটি কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, তাকে কি বলে? তাকে স্ট্যাটাসই বলে, ঠিক আছে। টাইটেল হবে না, ফরম্যাট স্ট্যান্ডার্ড হবে না। তারপরে প্রশ্ন বন্ধুরা, আজকে কিন্তু এক্সপ্লেনেশন আমরা একদম করছি না, বাট ব্রিফলি ডিসকাস করছি না, আমরা জাস্ট পরীক্ষার আগের মুহূর্তে একটা কুইক রিভিশন দিচ্ছি, বা অনেকে বলে নাকি র্যাপিড ফায়ার এসব বলে আপলোড করে। তো এই র্যাপিড ফায়ার বা র্যাপিড আইস তোমরা যা বলবে তাই, সেই রাউন্ড চলছে আর কি। তারপরে প্রশ্ন ইউ ক্যান ডিলিট ওয়ান ক্যারেক্টার টু দ্য লেফট অফ কার্সার। তাহলে অবশ্যই ডিলিট কি ইউজ করবো আমরা, ব্যাক স্পেস নয়, এডিট নয়, ফরম্যাট নয়। বলে দিই একটু, এখানে ধরো এখানে কোনো লেখা আছে A B C, এবার তোমার কার্সারটা দপদপ করছে এখানে এভাবে দপদপ করছে। এবার তুমি যদি ব্যাক স্পেস ক্লিক করো তাহলে সিটা ডিলিট হয়ে গেল, তাহলে থাকলে AB, এবার কার্সারটা এখানে চলে আসলো, এখানে দপদপ করছে সি। কিন্তু প্রশ্ন ওটা বলেনি, বলছে ABC, কার্সারটা এখানে আছে DEF। এবার বলছে আমি ব্যাক স্পেস টিপলে তো এদিকেরগুলো ডিলিট হবে, ডান দিকেরগুলো কীভাবে ডিলিট হবে? সেই জন্য আমাদের কিবোর্ডে ডেল কি থাকে, ডেল কি ক্লিক করলে এই দিকে ডিলিট হয়, আর ব্যাক স্পেসে এই দিকে ডিলিট হয়। তাহলে ডেল কি যখনই ক্লিক করবে দেখবে ডি ডিলিট হয়ে গেছে, E আর F এর আগে তখন কার্সারটা চলে গেছে। তারপরে প্রশ্নে চলে যাই। বলছে ইউ ক্যান ইউজ ড্যাশ অ্যালাইনমেন্ট টু সেন্ট্রালাইজড
অর্থাৎ মাঝামাঝি নিয়ে আসতে, মানে কোনো কিছু লিখেছো এভাবে এলোমেলো আছে, এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, তো সব লেখাগুলো মাঝামাঝি চলে যাবে, কী হবে, এরকম হয়ে যাবে। ধরো যে লাইনটা বাদিকে ছিল সে মাঝখানে চলে এলো, এরকম, এটা সেন্ট্রালাইজ হয়ে যাবে এরকম এলোমেলো থেকে, তাহলে সেন্টার। তারপরে প্রশ্ন, আর যেটা রাইট হবে সেটা রাইট, যেটা লেফট হবে সেটা লেফট। ওকে, তারপরে প্রশ্ন বলছে ইন এমএস ওয়ার্ড স্পেল চেক ইজ আন্ডার হুইচ মেনু। স্পেল যদি চেক করতে চাও, স্পেলিং চেক করতে চাও, তাহলে আমরা কোন মেনুতে সেটা দেখতে পাবো। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম স্পেলিং চেক এগুলো কোথা থেকে দেখতে পাবো, রিভিউ যদি কিছু করতে হয় তাহলে রিভিউ মেনু থেকে, সেভাবেই নামকরণগুলো করা হয়েছে, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে। তারপরে প্রশ্নে চলে যাই, বলছে গ্রামাটিক্যালি এরর আর শোন ইন হুইচ কালার। গ্রামাটিক্যালি এরর শো হয় কী কালারে, তোমরা জানো এটা হচ্ছে গ্রিন কালারে। দেখবে কিছু সেন্টেন্স লিখছো ওয়ার্ডে, যদি স্পেলিং ভুল হয় তাহলে নিচে লাল কালি চলে আসে, আর যদি গ্রামার রং থাকে তাহলে নিচে গ্রিন কালি চলে আসে। তারপরে প্রশ্নে চলে যাই, বলছে দিস পার্ট অফ অপারেটিং সিস্টেম ম্যানেজেস দ্য এসেনশিয়াল পেরিফেরালস সাচ অ্যাজ দ্য কিবোর্ড, স্ক্রিন, ডিস্ক ড্রাইভ অ্যান্ড প্যারালাল অ্যান্ড সিরিয়াল পোর্টস। বলছে এই পার্টটা অপারেটিং সিস্টেমের, অপারেটিং সিস্টেম মানে তোমাদের কম্পিউটারের যেটা মেন সফটওয়্যার, তোমাদের কম্পিউটারের বা তোমাদের মোবাইলকে যে সফটওয়্যারটা বা যেই অপারেটিং সিস্টেমটা চালাচ্ছে, সে কী বলছে, সে কী করছে, ম্যানেজ করছে দ্য এসেনশিয়াল পেরিফেরালস। সে ম্যানেজ করছে সমস্ত মৌলিক বিভিন্ন পেরিফেরালসগুলোকে, সাচ অ্যাজ কিবোর্ড, কিবোর্ডকে সে ম্যানেজ করছে, স্ক্রিনটাকে সে ম্যানেজ করছে, কতক্ষণ জ্বলবে কখন নিবে, হ্যাঁ, ডিস্ক ড্রাইভ, এই সমস্ত কিছু সে ম্যানেজ করছে। তো বলছে এটা কী, তাই তো এরকম কিছু বলেছে, অপশন দেখো, বলছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সেকেন্ডারি ইনপুট আউটপুট, পেরিফেরাল ইনপুট আউটপুট, মার্জিনাল ইনপুট আউটপুট সিস্টেম। তো এটা হচ্ছে একটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এই সমস্ত জিনিসগুলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অপারেটিং সিস্টেমের এগুলো মানে এসেনশিয়াল কাজ, তাই এটা বেসিক। তারপরের প্রশ্ন চলে যাচ্ছি, বলছে দ্য ফলোয়িং আর অল কম্পিউটিং ডিভাইসেস এক্সেপ্ট, বলছে প্রত্যেকটা কম্পিউটারের ডিভাইস কোনটা বাদে, নোটবুক কম্পিউটার্স, সেলুলার টেলিফোনস, ডিজিটাল স্ক্যানার, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। দেখো বলছে সবগুলি কম্পিউটারের ডিভাইস, একটা বাদে। দ্য নোটবুক কম্পিউটারের ডিভাইস, নোটবুক এক ধরনের কম্পিউটারে কিন্তু ডিভাইস হয়। আচ্ছা, স্ক্যানার এটাও কিন্তু কম্পিউটারের একটা ডিভাইস, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এটাও কম্পিউটারের একটা অংশ বা পার্ট, কিন্তু সেলুলার টেলিফোনস এটা কিন্তু কম্পিউটারের পার্ট নয়, তাই অপশন 2টা কিন্তু এক্ষেত্রে ভুল হবে। ইট পারফর্মস বেসিক টাস্ক সাচ অ্যাজ কন্ট্রোলিং ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস, প্রসেসিং অফ ইনপুট অ্যান্ড ইনস্ট্রাকশনস, কন্ট্রোলিং অ্যান্ড অ্যালোকেটিং মেমোরি, ম্যানেজিং ফাইলস। তাহলে কী বলছে, এটা সাধারণত কি বেসিক কাজ করছে, কী ধরনের কাজ করছে, কন্ট্রোল করছে ইনপুট আউটপুট ডিভাইসকে, তারপর প্রসেসিং করছে ইনপুট এবং ইনস্ট্রাকশনসকে, কন্ট্রোল করছে অ্যালোকেটিং মেমোরিকে অ্যালোকেট করছে, অর্থাৎ কোথায় মেমোরি আছে, ম্যানেজ করছে ফাইলকে। তাহলে এটা কাকে বোঝাচ্ছে, দ্য প্ল্যাটফর্ম, দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম অ্যান্ড দ্য মাদারবোর্ড। ইট পারফর্মস, তাহলে এটা এই পারফর্মসটা কে করছে, এই পারফর্মসটা খুব স্বাভাবিক অপারেটিং সিস্টেমই করছে, অপারেটিং সিস্টেম ছাড়া এই সমস্ত কাজ কেউ করতে পারবেও না, তাই এর আনসার হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপরের প্রশ্ন, সার্ভার্স আর কম্পিউটার্স দ্যাট প্রোভাইড রিসোর্সেস টু আদার কম্পিউটার কানেক্ট টু, অর্থাৎ একটা সার্ভারের মাধ্যমে একটি কম্পিউটারের সঙ্গে অন্যান্য সমস্ত কম্পিউটার কানেক্ট থাকে, সেটা কে, কার মাধ্যমে থাকে, নেটওয়ার্কের মাধ্যমে থাকে, তাই অপশন নেটওয়ার্ক সঠিক আনসার। তারপরের প্রশ্ন চলে যাচ্ছি বন্ধুরা, আমি আবার বলছি আমরা কিন্তু ইন ডিটেলসে প্রত্যেকটা প্রশ্ন যেভাবে এলাবোরেট করে করে আমরা পড়ি, সেটা কিন্তু আমরা আজকে শুধুমাত্র এই ভিডিওটিতে করছি না, কিন্তু আগামী দিনে আমরা অবশ্যই এই সমস্ত এলাবোরেট করে করেই প্রশ্ন যেমনভাবে পড়ে আসছি সেইভাবেই পড়ে আসবো বা পড়বো। 28 নম্বর প্রশ্ন বলছে ডিবিএমএস। আচ্ছা, ডিবিএমএস থেকে মনে পড়লো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বা ইম্পর্টেন্ট একটা টপিক কম্পিউটারের, যেটা থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে, ইন্টারভিউতেও কোয়েশ্চেন কিন্তু ডিবিএমএস থেকে করা হয়ে থাকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি বলছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার সিস্টেম ইউজ টু ক্রিয়েট, মেনটেন অ্যান্ড প্রোভাইড কন্ট্রোল অ্যাক্সেস টু ডেটাবেস। হার্ডওয়্যার সিস্টেম যদি হয় ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা কখনোই সম্ভব নয়, তা হার্ডওয়্যার দুটোকে প্রথমে কেটে দেবে, ঠিক আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট অবশ্যই এই যে সিস্টেম, এই সিস্টেমটা অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। তো অপশন 3 এবং 4 এর মধ্যে যে কোনো একটি হবে, পড়ে নিই। বলছে সফটওয়্যার সিস্টেম ইউজ টু ক্রিয়েট, মেনটেন, প্রোভাইড আনকন্ট্রোলড অ্যাক্সেস টু এ ডেটাবেস। আনকন্ট্রোল তো হবে না, কন্ট্রোলড অ্যাক্সেস ডেটাবেস, এটা সঠিক আনসার। তাহলে সফটওয়্যার সিস্টেম কী করছে, ডেটাবেসের অ্যাক্সেসকে সে কন্ট্রোল করে, সে সেখানে কিছু ক্রিয়েট করে, তাকে মেনটেন করে, এটাই হচ্ছে ডিবিএমএসের কাজ, ঠিক আছে। আনকন্ট্রোলড অ্যাক্সেস নয়, কন্ট্রোলড অ্যাক্সেস। তারপরের প্রশ্নে চলে যাই, বলছে হোয়েন ডেটা চেঞ্জেস ইন মাল্টিপল লিস্ট, ডেটা মাল্টিপল লিস্টে পরিবর্তন হচ্ছে এবং অল লিস্ট আর নট আপডেটেড, এবং কোনো লিস্টই আপডেট নয়, এর কারণ কি, ডেটা রিডান্ডেন্সি, ইনফরমেশন ওভারলোড, ডুপ্লিকেট ডেটা, ডেটা ইনকনসিস্টেন্সি। ডেটা ইনকনসিস্টেন্সি ইজ দ্য কারেক্ট টার্ম এই কোয়েশ্চেনটার জন্য। পরবর্তীকালে ঘাবড়ে যেও না, এই একটা দুটো কোয়েশ্চেন এরকম থাকবে, পরবর্তীকালে আমাদের কাছে সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, বলছেন ওয়ার্ডস দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাজ সেট অ্যাসাইড ফর ইটস ওন ইউজ। তাহলে প্রোগ্রামিংয়ের যে ভাষা,
সেট অ্যাসাইড ফর ইটস ওন ইউজ, তাদের নিজস্ব ব্যবহারকে সে যখন সেভ রাখছে তাকে কী বলছে, তাকে বলা হয় রিজার্ভড ওয়ার্ডস। সেভ রাখছে মানে রিজার্ভ করে রাখছে, তাই এটাকে রিজার্ভ ওয়ার্ড বলা হয়। পরের প্রশ্নে চলে যাই, বলছে এ ড্যাশ ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম ইউজ টু ভিউ ওয়েব পেজ। তাই বলছে কোনটার মধ্যে একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা ওয়েব পেজকে দেখায়, সাইট হোস্ট লিঙ্ক অর ব্রাউজার। তাহলে অবশ্যই এখানে সাইট হোস্ট লিঙ্ক হবে না, ব্রাউজার হবে। তাহলে ব্রাউজার তো একটা সফটওয়্যার যেটা মাধ্যমে আমি ওয়েব পেজ ওয়েবসাইট দেখতে পাই। বলছে মোবাইল ওয়ালেট বাডি অ্যাপ, তাহলে মোবাইল ওয়ালেট বাডি অ্যাপ হ্যাড লঞ্চ বাই, তাহলে এটা লঞ্চ করেছে কোন ব্যাঙ্ক, এটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লঞ্চ করেছে। যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে তারা তাদের জিনিসটা পড়তে হবে না, তাদের কাছে অনেকের কাছে মোবাইল ওয়ালেট বাডি অ্যাপ তাদের ফোন ইনস্টলড আছে। আর এটা ইনফরমেশনের জন্য এই কোয়েশ্চেনটা এসেছিল গত বছর IBPS পিওর এক্সামিনেশনে। তো তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন বলছে হুইচ টার্ম আইডেন্টিফাইজ এ স্পেসিফিক কম্পিউটার অন দ্য ওয়েব অ্যান্ড দ্য মেন পেজ অফ দ্য এন্টায়ার সাইট, অর্থাৎ একটা ওয়েবসাইটের, ঠিক আছে, মেন পেজকে এবং তার ওয়েবকে, সেই স্পেসিফিক সেই কম্পিউটারের সেই ওয়েবকে কোন শব্দ দিয়ে তুমি চিহ্নিত করতে পারবে, সেটা হচ্ছে ইউআরএল দিয়ে আমি চিহ্নিত করতে পারবো সেই কম্পিউটারকে স্পেসিফিকলি, ওয়েবসাইট যেটা আমরা বলে থাকি। ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড বাইনারি নাম্বার। আমরা আগের দিন বাইনারি নাম্বার নিয়ে আলোচনা করেছি, যারা এই ক্লাসটি দেখেছে তারা খুব সহজেই বলে দিতে পারবে যে এখানে 3 হচ্ছে বাইনারি নাম্বার, কারণ বাইনারি দুটো ডিজিট নিয়েই তৈরি হয়, একটা হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। তো এই দুটো সংখ্যার বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা বাইনারি সংখ্যা হবে না। একই রকমভাবে অক্টাল 8টা সংখ্যা নিয়ে থাকে, অক্টাল মানে 8, সেটা হচ্ছে 0 থেকে 7, অর্থাৎ এইখানে এইটা কিন্তু অক্টাল সংখ্যা নয়, এটাও অক্টাল সংখ্যা নয়, এটা অক্টাল সংখ্যা, কারণ 0 থেকে 7 এই সংখ্যার মধ্যেই সমস্ত ডিজিটগুলি রয়েছে, 9টা 7-এর বাইরে, 8ও 7-এর বাইরে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। 35 নম্বর প্রশ্নতে বলেছে প্রসেস টু ভেরিফাই দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ নোন অ্যাজ। তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড যদি তোমরা কী করতে চাও, ভেরিফাই করতে চাও, সেই প্রক্রিয়াকে, সেই প্রসেসকে কী বলে? সেই প্রসেসকে বলা হয় অথেন্টিকেশন। কেমন? তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 36 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দ্য ইউনিট অফ স্পিড অফ ইউজড ফর সুপার কম্পিউটার, অর্থাৎ সুপার কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কোন ইউনিট ইউজ করা হয় স্পিডের জন্য, স্পিড পরিমাপের জন্য? তাহলে এর সঠিক উত্তর কিন্তু এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে ফ্লপস। ঠিক আছে, FLOPS। ফ্লপসের ফুল ফর্ম কি? ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। তাহলে প্রত্যেক সেকেন্ডে ফ্লোটিং পয়েন্টের অপারেশনকে বোঝায়। তারপরে প্রশ্নে চলে যাই। HTTP এর ফুল ফর্ম কি? দেখো বন্ধুরা, বারবার বলছি ফুল ফর্ম একটি না একটি দেবেই পরীক্ষাতে, নাম্বার সিস্টেম থেকে একটি কোয়েশ্চেন আসবেই, এক্সটেনশন থেকে একটি কোয়েশ্চেন আসবে, অর্থাৎ .exe বা .doc, হ্যাঁ, এরকম যেইগুলো থাকে সেখান থেকে একটি না একটি কোয়েশ্চেন দেবে। আচ্ছা, স্টোরেজ থেকে একটি না একটি কোয়েশ্চেন দেবে, র্যাম রম বা ভোলাটাইল নন ভোলাটাইল মেমোরি, সেখান থেকে একটি কোয়েশ্চেন দেবে। আচ্ছা, শর্টকাট থেকে একটি কোয়েশ্চেন দেবে। তাহলে মোটামুটি এই জিনিসগুলো কিন্তু কমন, এই 5-6টা কোয়েশ্চেন বলেই দিলাম, এখান থেকে দেবেই দেবে। আগামীকাল বা যেদিন তোমাদের এক্সামিনেশন আছে তোমরা যাবে, তোমরা এই সমস্ত কোয়েশ্চেন তোমরা অবশ্যই পাবে। এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট, যেরকম AI থেকে বর্তমান যুগে একটা না একটা কোয়েশ্চেন দেওয়ার চান্স রয়েছে, সময়ের অভাবে আমরা সেই সমস্ত কিছু আলোচনা করতে পারলাম না, ম্যাক্সিমাম অনেক কিছু আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া রিসেন্ট কিছু IT সেক্টর থেকে একটা দুটি কোয়েশ্চেন আসলেও আসতে পারে। এছাড়া সিকিউরিটি থেকে, অর্থাৎ ওই প্রোটেকশন, অ্যান্টিভাইরাস, ওই সমস্ত সাইবার কম্পিউটার সিকিউরিটি, ওই পোর্শন থেকে একটি না একটি কোয়েশ্চেন দিতে পারে। বিভিন্ন ভাইরাসগুলির নাম তোমাদের জেনে রাখতে হবে, ভাইরাসের ফুল ফর্ম তোমাদের জানতে হবে। তো এইগুলো খুবই কম টাইম রয়েছে, তো এইগুলি বলে আর কিছু বলার নেই। তবুও তোমরা যারা এই কদিন কিছু ক্লাস করেছো, যে কটি কোয়েশ্চেন তোমাদের মাথায় গেছে, এনাফ ফর দ্য এক্সামিনেশন। আর আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য ততদিন পর্যন্ত কিন্তু প্রিপারেশন একদম ফাইন হয়ে যাবে, আমরা যদি এভাবে পড়াশোনা এগোতে থাকি। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। কী বললো? HTTPS এর ফুল ফর্ম কি? HTTPS এটা খুব বেসিক প্রশ্ন, তোমরা অনেকেই জানবে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, প্রথম যে অপশন আছে এটাই ঠিক। তারপরের প্রশ্নে চলে যাই। বলছে 23 উইল বি রিটেন ইন বাইনারি। তাহলে দেখো, যে ক্যালকুলেশন আমরা শিখেছিলাম সেই ক্যালকুলেশন থেকে একটা কোয়েশ্চেন এখানে দিয়েছে। 23কে যদি বাইনারিতে পরিণত করা হয় তাহলে কত হবে? এবার এখানে একটা মজার বিষয় দেখো, আমরা যখন কিছু
ডেটা থেকে কোনো ডেটাতে পরিণত করছি সেক্ষেত্রে কিন্তু মেনশন করে দেয় যে এটা কোন ডিজিট। এখানে কিছু লেখা নেই, সুতরাং এটা অক্টাল হতে পারে আবার ডেসিমেলও হতে পারে। এটা আমি অক্টাল হিসেবে ধরবো না, এটা আমি ডেসিমেল হিসেবেই ধরবো। সুতরাং ডেসিমেল হিসেবে যদি ধরি তাহলে 23কে আমি কী করবো, রসাগু করবো। 2 1 2 2 1 2 হাতে 1 থাকলো, আবার 5 2 10 হাতে 1 থাকলো, 2 2 4 আবার হাতে 1 থাকলো, 2 1 2 এবার মিললো 1 1 0 1 1 1 1 0 1 1 1। এটা যদি অপশন থাকে তাহলে এটা আনসার 1 0 1 1 1 এক একটা 38-এর এই আনসার। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। যারা নাম্বার সিস্টেমটা তোমরা দেখো ওই ভিডিওটা দেখতে পারো, খুব সহজেই কিন্তু সমস্ত ক্যালকুলেশন তোমরা করে ফেলতে পারবে ওই ভিডিওটা এক ঝলক বা একবার দেখে নিলেই। পরের প্রশ্ন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ গুড পাসওয়ার্ড, এর মধ্যে কোনটা ভালো পাসওয়ার্ড। এগুলো তোমাদের বেসিক নলেজের একটা কোয়েশ্চেন। দেখো মাই ডেট অফ বার্থ, মাই স্কুল নেম, মাই নেম, টাইম পাস _09। তো এই কটির মধ্যে কিন্তু এটা একটু ঘোরানো টাইপের পাসওয়ার্ড, খুব সহজে হ্যাকাররা হ্যাক করতে পারবে না, কারণ এখানে তুমি 3 রকম ক্যারেক্টার ইউজ করেছো। এখানে অ্যালফাবেট ইউজ করেছো যার মধ্যে ক্যাপিটাল এবং স্মলের কম্বিনেশন রয়েছে, স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছো এবং নাম্বার ইউজ করেছো। তারপরের প্রশ্নে চলে যাই। বলছে ইট ইজ অলসো নোন অ্যাজ টেম্পোরারি মেমোরি। টেম্পোরারি মেমোরি হিসেবে কে পরিচিত? রিড অনলি মেমোরি, এটা তো স্থায়ী থেকেই যায়। আচ্ছা র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি, ঠিক আছে। র্যামে এখন যা কাজ করছি, এই যে আমি যে দাগগুলো দিচ্ছি এগুলো কিন্তু র্যামের অন্তর্গত, কিছুক্ষণ পরে এগুলো রিমুভ হয়ে যাবে বা সুইচ অফ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। আর রম হচ্ছে যে লেখাগুলো রয়ে গেছে এটা থেকেই যাবে, এটা হচ্ছে রম, শুধুমাত্র আমরা পড়তেই পারবো, তার উপরে কোনো এডিট করতে পারবো না। ডিভিডি এবং সিডিতেও কিন্তু ডেটা স্টোরেজ থাকে পার্মানেন্ট হিসাবে, সুতরাং ডিভিডি সিভিডিও কিন্তু পার্মানেন্ট স্টোরেজ থাকে, যদি না তুমি নষ্ট করে ফেলো সেটা আলাদা বিষয়। 41 চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সিনট্যাক্স অফ ইউআরএল। তাহলে ইউআরএল অর্থাৎ ওয়েবসাইট যখন তোমরা টাইপ করো তার কারেক্ট ফর্মুলা বা ফর্মটা কী আছে, এখানে সিনট্যাক্স কী আছে। তো প্রথমটা হচ্ছে দেখো কোনো একটা ওয়েবসাইটের নাম তারপর .com, তো এটা ঠিক আছে। এখানে কোনো একটা ওয়েবসাইটের নাম তারপর .html দিয়েছে তারপর .com, এটা হবে না, এটা @ওয়েবসাইটের আগে হয় না। আর এখানে প্রথমে ডট দিয়েছে তারপরে কোনো একটা নাম তারপরে আবার .com, এটা হবে না, সুতরাং উত্তর এ হবে সঠিক আনসার। তারপরের প্রশ্নে চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমিউনিকেশন প্রোটোকল দ্যাট সেটস স্ট্যান্ডার্ড ইউজ বাই এভরি কম্পিউটার দ্যাট অ্যাক্সেসেস ওয়েব বেসড ইনফরমেশন। অর্থাৎ ওয়েব ভিত্তিক যে ইনফরমেশন রয়েছে সেটা অ্যাক্সেস করতে কম্পিউটারে যে কমিউনিকেশন প্রোটোকল রয়েছে সেটা কোনটা, এদের মধ্যে যে অপশনগুলো দেওয়া রয়েছে। অবশ্যই এই যে কমিউনিকেশন প্রোটোকল যদি হয় তোমরা চোখ বন্ধ করে HTTP-কে ক্লিক করবে বা সিলেক্ট করবে। HTTP-র ফুল ফর্ম কি? HTTP ফুল ফর্ম হচ্ছে হাইপার, মনে রাখবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে হুইচ সফটওয়্যার উইল ইউ ইউজ টু রাইট আ বিজনেস লেটার। কোন সফটওয়্যার ব্যবহার করে তুমি একটা লেটার লিখবে, বিজনেস লেটার লিখবে। তুমি বিজনেস লেটার লেখো আর পার্সোনাল লেটার লেখো, তুমি যাই লেখো না কেন MS ওয়ার্ড কি তোমাকে ইউজ করতে হবে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। ওয়ার্ড কিন্তু লেখালেখির কাজে, ক্যালকুলেশনের কাজে, এক্সেল কোনো কিছু প্রেজেন্টেশনের জন্য, পড়াশোনার জন্য পাওয়ার পয়েন্ট, আর স্টোর করার জন্য ডেটাবেস স্টোর করার জন্য MS অ্যাক্সেস। অ্যান অপারেটিং সিস্টেম ইজ সেড টু বি মাল্টিটাস্কিং, ঠিক আছে। মানে অপারেটিং সিস্টেমকে কখন তুমি মাল্টিটাস্কিং বলবে? মোর দ্যান ওয়ান প্রোগ্রামস ক্যান রান সিমিলটেনিয়াসলি, অবভিয়াসলি এটা হবে। তারপরেরটা কী বলেছে? মোর দ্যান ওয়ান ইউজার ক্যান ওয়ার্ক সিমিলটেনিয়াসলি। মোর দ্যান ওয়ান ইউজার ক্যান ওয়ার্ক, একের বেশি লোক কাজ করবে একই সঙ্গে, এর থেকে এটা বেশি প্রেফারেবল, একের থেকে বেশি প্রোগ্রাম তুমি একসঙ্গে কাজ করতে পারো। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াট ইজ ই কমার্স? ই কমার্স কী জিনিস? বলছি ই কমার্স হচ্ছে, তোমরা জানবে এটা, যে বাইং অ্যান্ড সেলিং টেক্স প্লেস ওভার ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু কেনা, যেরকম অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে কিছু কিনছো তোমরা, ওটা ই কমার্স। ইন্টারনেটের থ্রু তুমি কিছু কেনাকাটা করছো, টাকা আদান প্রদান করছো। অন্য অপশনগুলো দেখলাম না, ফোন কল হবে না, ইন্টারনেট অ্যান্ড ফোন কল হবে না, মানে ফোন কল যেহেতু রয়েছে এখানে এগুলো হবে না, ঠিক আছে। ইন্টারনেট রয়েছে, ইন্টারনেটের থ্রু তোমরা করছো, তো সেটা হচ্ছে ই কমার্স। পরের প্রশ্নে চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন কী বলেছে? ডিফল্ট এক্সটেনশন জানতে চাওয়া হয়েছে কার? মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট এক্সেল 2007 ফাইলের। তাহলে দেখো ওয়ার্ডের ক্ষেত্রে DOC, আর 2007-এর পর থেকে DOCX। একই রকমভাবে এক্সেলের ক্ষেত্রেও আগে XLS ছিল, এখন XLX SX, সুতরাং দুটো যেখানে আছে সেই দুটো আনসার হবে। তো DOCX প্রথম দুটো তাহলে হচ্ছে না, এটা DOCX আছে, আবার এটা XLSX আছে, সুতরাং অপশন 3 হচ্ছে সঠিক আনসার। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে 30,000 বাইট সমান কত জিজ্ঞাসা করা হয়েছে। খুব ভালো প্রশ্ন। দেখো 30,000 বাইট মানে অ্যাপ্রক্সিমেটলি 30 KB, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি কীভাবে হচ্ছে তোমরা জানো, 1024
বাইটসে, সব কিছু 1024 বাইটসে হয় 1 KB। এবার আমি এটা গ্রাউন্ড ফিগার করে নিচ্ছি, আমি আপাতত রাউন্ড ফিগার করে নিচ্ছি। তাহলে 1000 বাইটে 1 KB, তখন 30,000 বলেছে, 30,000 সমান সমান খুব কাছাকাছি 30 KBর, সেই জন্য ওটা আনসার হয়েছে। পুরোপুরি নয়, এটা অ্যাপ্রক্সিমেটলি, প্রায় সমান, নিয়ারলি ইকুয়াল, প্রায় সমান লেখা আছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 1024 তারপরে KB, আর বাইটের আগের ক্ষেত্রে আলাদা। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, বলছে EDI এর ফুল ফর্ম কি? এটা খুব সুন্দর প্রশ্ন। EDI কিন্তু ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, অপশন 2তেই রয়েছে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। তারপরের প্রশ্ন, হুইচ কমান্ড ইজ ইউজ টু পার্মানেন্টলি ডিলিট ফাইলস? কোন কমান্ড ইউজ করে তুমি পার্মানেন্টলি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করে ফেলতে পারবে? কোন কমান্ড ইউজ করে? সেটা হচ্ছে শিফট এবং ডিলিট। এই কমান্ড ইউজ করে তুমি পার্মানেন্টলি কোনো ফাইল ডিলিট করে ফেলতে পারবে। খুব স্বাভাবিক, শুধু ডিলিট করলে কিন্তু রিসাইকেল বিনে গিয়ে থেকে যায়, কিন্তু শিফট আর ডিলিট প্রেস করলে একসাথে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তারপরের প্রশ্ন বলছে, হোয়াইল ওয়ার্কিং উইথ MS-DOS, তুমি MS-DOS-এর সঙ্গে, মানে MS-DOS-এ যখন কাজ করছো, হুইচ কমান্ড ট্রান্সফার্স স্পেসিফিক ফাইল ফ্রম ওয়ান ডিস্ক টু আনাদার? একটা ডিস্ক থেকে অন্য ডিস্কে ট্রান্সফার হয়ে যাবে কোন স্পেসিফিক ফাইল, কীভাবে? তো সেটা হচ্ছে অবশ্যই কপি করে, ডিস্ক কপি হবে না, টাইম রিনেম এগুলো তো হবেই না। তো আমাদের এখানে 50টি প্রশ্ন কিন্তু বন্ধুরা হয়ে গেল। আর এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স রয়েছে যেগুলো মনে হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত। এগুলিও কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন রকম কোয়েশ্চেন পেপার থেকে কালেক্ট করা। যেরকম কম্পিউটারে ভাইরাস, ঠিক আছে, ভাইরাস কী? ভাইরাস হার্ডওয়্যার নয়, উইন্ডোজের কোনো টুলসও নয়, এবং এটা কোনো সিস্টেম সফটওয়্যারও কিন্তু নয়, এটা একটা কম্পিউটার প্রোগ্রাম। এটা তোমাদের কিন্তু জানতে হবে, সেজন্যই প্রশ্ন করেছি। এবং ভাইরাসের ফুল ফর্ম তোমরা অবশ্যই জানবে, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ঠিক আছে। তারপরের প্রশ্ন 52 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, টু মুভ দ্য কার্সার টু এন্ড অফ দ্য ডকুমেন্ট, ঠিক আছে, একেবারে ডকুমেন্টের লাস্টে নিয়ে চলে যাবে, তাহলে কী প্রেস করবে? ধরো একটা ডকুমেন্ট, অর্থাৎ একটা ওয়ার্ড ফাইল খোলা আছে, এখানে কার্সারটা আছে, এখানে কিছু লিখেছো, এখানে কার্সার আছে, এই ফাইলটার একদম লাস্টে নিয়ে চলে আসবে এই কার্সারটা, তখন তুমি কি প্রেস করবে যে একদম লাস্টে চলে আসবে? এর সঠিক আনসার হচ্ছে Ctrl+End। এটা তোমরা অনেকেই জানো, এন্ড শুধু প্রেস করলে হয় না, তার সঙ্গে Ctrl+End প্রেস করলে একদম লাস্টে চলে আসবে। তারপরের প্রশ্ন যে প্রিন্ট করার শর্টকাট কি কোনটা? Ctrl+P, এটা প্রেস করলেই একসঙ্গে, মানে একেবারেই প্রিন্ট হয়ে যায় ডিরেক্টলি। আচ্ছা, Ctrl+A-তে কিন্তু অল সিলেক্ট হয়ে যায়, অল টেক্সট সিলেক্ট হয়ে যায় ওয়ার্ডে। Ctrl+B ক্লিক করলে কোনো সিলেক্টেড লেখা বোল্ড হয়ে যায়। Ctrl+C ক্লিক করলে কোনো সিলেক্টেড লেখা কপি হয়ে যায়। তো এইগুলো নিয়ে আর আলোচনা করছি না, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট। বলছে, ভাইরাসেস, ট্রোজান হর্সেস অ্যান্ড ওয়ার্মস, এরা কি? এরা কিন্তু প্রত্যেকেই ভাইরাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে বা তোমাদের মনে রাখতে হবে। তো সুতরাং এর সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর বলছে, অ্যাকচুয়ালি বলছে এটা মানে এরা কী করে? অ্যাবল টু হার্ম কম্পিউটার সিস্টেম, ইয়েস, এটা তাই করে। তারপর এটা কি বলছে? আনএবল টু ডিটেক্ট ইফ অ্যাফেক্টেড অন কম্পিউটার, আনএবল টু ডিটেক্ট ইফ অ্যাফেক্টেড অন কম্পিউটার, কম্পিউটার যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেটা ডিটেক্ট করা যায় না, ভুল। ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন, একদমই নয়, ইউজার ফ্রেন্ডলি তো নয়, ইউজার এনিমি হতে পারে। হার্মলেস অ্যাপ্লিকেশন রেসিডেন্ট অন কম্পিউটার, এবল টু হার্ম কম্পিউটার সিস্টেমকে ক্ষতি করে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ব্রাউজ ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেটকে ব্রাউজ করার জন্য এর মধ্যে কোনটি ব্যবহার হয়? অর্থাৎ একটা ব্রাউজারের নাম জানতে চাওয়া হয়েছে। স্কাইপি, এটা একটা ভিডিও কলিংয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন, এটা হবে না। ফেসবুক, এটা সোশ্যাল মিডিয়া, তোমরা জানো। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ আমরা এখানে যে কোনো তথ্য সার্চ করতে পারি। আর ফায়ারফক্স হচ্ছে একটা ব্রাউজার, বিভিন্ন ওয়েবসাইট খুলতে আমাদের হেল্প করে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, এবং আজকে লাস্ট প্রশ্ন, দ্য 3 মেন পার্টস অফ প্রসেসর, তাহলে প্রসেসরের 3টে মেন পার্ট কী? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ALU, কন্ট্রোল ইউনিট অ্যান্ড রেজিস্টার্স। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার, এই তিনটে হচ্ছে CPU এর পার্ট, CPU এর অংশ। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি একটু লেন্দি হয়ে গেল, যদিও আমি এলাবোরেট করিনি কিছু, তাহলে আরও বড় হয়ে যেত। আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো করে এক্সামিনেশন দিও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা একসঙ্গে নিশ্চয়ই আগামী দিনে খুব ভালো প্রিপারেশন নিয়ে একটা চাকরি অবশ্যই পাবো। সুতরাং এই ভরসাটা তোমরা রাখতে পারো। যারা ইচ্ছুক এই প্রিপারেশনের সঙ্গে যুক্ত হতে, তারা নিচে প্রোভাইড করা কন্ট্যাক্ট নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করতে পারো। সেখানে আমরা মক টেস্ট শুরু করতে পারি ধীরে ধীরে, এবং বিভিন্ন নোটস পত্র ডিসকাশন শুরু করতে পারি। অবশ্যই তোমরা সেখানে যুক্ত হতে নিচের দেওয়া প্রোভাইড করা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।